নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন পূজা দাস ম্যাডাম, আমাদের বিশেষ অতিথি। তো উনি একজন অ্যাডভোকেট, সঙ্গে সমাজ সেবামূলক কাজও করেন। তো ওনার কাছ থেকে আমরা এই সেবামূলক কাজ উনি কী করেন ওনার কাছ থেকে জেনে নেব। তার আগে ওনার কাছ থেকে পরিচয় করে নেব আমরা। তো তার আগে আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে ম্যামের সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। তো প্রথমেই জিজ্ঞেস করবো ম্যাডাম যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? একদম ডেফিনেটলি ভালো লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম না, আমি পজিটিভ বার্তায় আগেও এসেছি, পাশাপাশি আমাদের এনজিওর টিম এসেছে আপনাদের এখানে। তো অলওয়েজ সবসময় আমরা পজিটিভলি এখান থেকে মেসেজ পাই এবং মেসেজ দেওয়ার চেষ্টা করি। তার পাশাপাশি অনেক রকম হেল্প আমরা পজিটিভ বার্তা থেকে পেয়েছি আপনাদের চ্যানেলের পডকাস্টের মাধ্যমে। তো অলওয়েজ আমার এটা ভালো লাগে, তাই আপনারা ফোন করার সাথে সাথে আমি চলে এসেছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জেনে নেব যে আপনার একটু পরিচয়টা যদি একটু ডিটেলসে আমাদের দর্শকদের সামনে দেন। পরিচয় বলতে সেরকম কোনো পরিচয় নেই, আমি একজন মানুষ, সাধারণ মানুষ। আমি চেষ্টা করি আমার কর্মের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছানোর। বাস এটাই আমার মনে হয়, এতটুকুই আমার পরিচয় যথেষ্ট আমার জন্য। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে জেনে নেব যে আপনি তো একজন অ্যাডভোকেট, তো এই লাইনে এই প্রফেশনে কিভাবে আসা হলো? আচ্ছা, আইনজীবীর প্রফেশন বা সোশ্যাল ওয়ার্ক যেটা বলছেন, অ্যাকচুয়ালি ডাইরেক্টলি আমার ছোটোবেলা থেকে সেরকম কোনো ইচ্ছে ছিল না। বেসিক্যালি আম ফ্রম সাউথ, আমি ছোটোবেলায় সাউথে ছিলাম, সেখানেই পড়াশোনা। তারপর কিছুটা বড় হওয়ার পর আমি আগরতলায় আসি। এখানে আসার পর স্কুল কলেজ কমপ্লিট করার পর আমি উমেন্স কলেজে পড়তাম। সেটা কমপ্লিট করার পর আমি ভাবলাম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করব। তো মাস কমিউনিকেশন পড়াশোনা করার জন্য আমি ফর্ম ফিল আপ করেছি। তারপর হঠাৎ মিরাক্কেল যেটাকে বলে, আই ডোন্ট নো কীভাবে হয়েছে, হঠাৎ আমার মাথায় থিঙ্কিং আসলো না আমি ল নিয়ে পড়বো। তো তখন আমি আমাদের এখানে যে বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে, ইকফা ইউনিভার্সিটি, সেখানে 2019-এ আমি অ্যাডমিশন নিই লতে। তো তারপর আমি ওই কোর্সটা কমপ্লিট করার পর গত 2 বছর ধরে আমি আমাদের এখানে যে কোর্ট রয়েছে সেখানে প্র্যাকটিস করছি। তো ওইটা ওইভাবেই পড়াশোনার জায়গাটা আমার ওই ধাপে ধাপে সবাই যেরকমভাবে আসে, আমরা ভাবি একরকম, আমাদের সাথে হয় একরকম। তো আমার সাথেও ওইভাবে হয়েছে। তো এখন আমি বুঝি ওইগুলো হওয়ার পেছনে কিছু না কিছু নিশ্চয়ই রিজন রয়েছে। তো ওইভাবেই। তো এর সাথে বলবো যে সমাজসেবামূলক কাজও করেন সঙ্গে, তো এটাতে কিভাবে আসা? সেটাতে দেখুন, সমাজসেবামূলক কাজে প্রত্যেকেই জড়িত। আমি সবসময়ই সবাইকে এটাই বলি যে সোশ্যাল ওয়ার্ক, রাস্তায় নেমে আপনি কাজ করছেন, ধরেন কাউর হেল্প লাগে, সেটা আপনি রাস্তায় নেমে হেল্প করছেন, সেটা সোশ্যাল ওয়ার্ক না। শুধুমাত্র আপনি এখানে বসেছেন, আপনি এখান থেকে পডকাস্ট করছেন, আমাকে ডাকলেন, আরও আমার মতো 5 জন ডাকলেন, আপনি এখানে বসে পডকাস্ট করে কি করছেন, পডকাস্টটা সাধারণ মানুষের মধ্যেই চলবে। তো মানুষ এখান থেকে ভিডিওটা দেখবে, কিছু না কিছু শিখবে। তো ওয়ান টাইপ অফ আপনিও তো সোশ্যাল ওয়ার্ক করছেন, সমাজকে কিছু না কিছু দিচ্ছেন, সোশ্যালের জন্যই তো কাজ করছেন। এবার বিষয় হলো গিয়ে, এ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে, যারাই যে কাজের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেকেই সমাজের কাজের সাথে যুক্ত রয়েছে। ডিপেন্ড করে আপনি ভাবনাটা কিভাবে ভেবে কাজ করছেন। তো ওয়ান টাইপ অফ প্রত্যেকে সোশ্যাল ওয়ার্ক করে। হ্যাঁ, আপনি আমার বিষয়ে এক্সট্রাভাবে আমি তো বলবো এখানে সোশ্যাল ওয়ার্কার লাগানোর কোনো দরকার নেই বা প্রয়োজন পড়ে না। হয়তো বা অনেকে অনেক সময় আমাকে বলে, বাট এক্সট্রাভাবে লাগানোর প্রয়োজন পড়ে না। যেটা বলবো, হ্যাঁ, যে আমি একটু বাড়ি থেকে বেরিয়ে মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। সেটা কিভাবে আসা, সেটা খুব ছোটোবেলা থেকেই ছিল। ধরুন আমি যখন স্কুলে পড়তাম, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো। তো সেগুলো আস্তে আস্তে স্যার ম্যাডাম আমাকে খুব পছন্দ করতো। তো সেখান থেকে ওই কাজের দায়িত্বগুলো আমাকে দেয়া হতো। তো ধীরে ধীরে আমি অনেকগুলো কাজের দায়িত্ব পেতে শুরু করি। তারপর একটু বড় হলাম, একটু যখন আমরা বড় হই, আমাদের স্কুলে এনএসএস থাকে, এনসিসি থাকে। তো যথারীতি আমি এনএসএস জয়েন করি। তো সেখানে মানুষের জন্য কাজ করা শুরু করি।
তারপর স্কুল কলেজ, সেই কলেজ অবধি আমার এনএসএস এর দ্বারাই কাজ চলছিল। যখন যেখানে যা প্রজেক্ট ছিল আমরা চেষ্টা করতাম করার। তারপর ধীরে ধীরে যখন বড় হলাম, এনএসএস ওগুলোর সাথে জড়িত না, তখন ধীরে ধীরে আস্তে আস্তে নিজেরাই করতে শুরু করলাম। দেখলাম রাস্তায় কেউ পড়ে রয়েছে, সেটাকে গেলাম, হেল্প করলাম। প্রথম 1 দিন 2 দিন 5 দিন আমি একা করলাম, তারপর আমার কিছু বন্ধুবান্ধব আমার সাথে এসে জড়িত হলো, ওরাও করা শুরু করলো। তো এখন ধীরে ধীরে তো প্রচুর মানুষ আমার সাথে জড়িত রয়েছে, যারা প্রত্যেক দিন ওই যে সমাজের বহির্ভূত মানে যে সকল মানুষ রয়েছে, যাদের ধরুন কেউ নেই বা অর্থের অভাবে যারা অনেক কিছু করতে পারে না, তাদের যখন প্রয়োজন পড়ে তো আমরা চেষ্টা করি আমাদের টিম মিলে কাজ করার জন্য। তো এভাবেই সামাজিক কাজে আমার আশা। তো তারপর ধীরে ধীরে আমাদের একটি সংস্থা করে, যখন একা একা কাজ করা শুরু করেছি বা বন্ধু বান্ধব মিলে কাজ করা শুরু করেছি, দেখতে পাচ্ছি যে সবটা সাইট আমরা কভার করতে পারছি না। তখন ধীরে ধীরে মনে হলো যে না, একটা সংস্থা করলে ভালো হয়। বা কোথাও গেলে আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে কোন সংস্থা, কি থেকে। তো আমরা সবাই তো বিশ্বাস করতে চায় না। অ্যাকচুয়ালি ধরুন সামাজিক কাজ বলে পাবলিক এমন কিছু মানুষ রয়েছে মার্কেট থেকে এমনভাবে পয়সা নেয়, পয়সা উঠায় সামাজিক কাজের নাম করে, সেটা কিন্তু একটা ব্যাড এফেক্টও কিন্তু পড়ে। তো আমাদের যেহেতু নির্দিষ্ট কোনো সংস্থা ছিল না, আমরা যখন কাজ করতে যেতাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের শুনতে হতো। তো পরবর্তী টাইমে আমরা ডিসাইড করলাম যে গভর্নমেন্ট রেজিস্টার্ড আমরা কিছু করতে পারি কি না। তো তারপর আমরা একটা সংস্থা করি, কন্যা কথা। মেনলি রেপ হয়েছিল আরজি করের যে ঘটনাটা হয়েছিল, তো সেখানে আমরা লক্ষ্য করি যে রাস্তায় পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ রাস্তায় নেমেছিল। তো হঠাৎ একদিন রাতের বেলা আমি আর আমার একটা দাদা রয়েছে নীলদার আমি রাতের বেলা রাত জাগো বলে একটি পোস্টার আপলোড করি সোশ্যাল মিডিয়াতে, আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হওয়ার জন্য। সেখানে দেখলাম প্রচুর মানুষ আসলো প্রোটেস্ট করার জন্য। এত মানুষ আসলো যে আমরা ওদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না, কারণ আমরা 2-3 জন মিলেই সেটা ডাক দিয়েছিলাম। তা আমাদের কন্ট্রোল করা হচ্ছিল না, কিন্তু মানুষ খুব বেশি ক্ষুব্ধ হয়ে রয়েছিল, প্রতিবাদ চাইছিল। তখন ঠিক তার থেকে 2-3 দিন পর আমরা শহরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিই। সেখানে হাজার হাজার মানুষ এসে আমাদের শহরের রাজপথ জমায়েত করে। সেখান থেকে ধীরে ধীরে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় মেয়েরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তো আমাদের পরিকল্পনা হলো যে আমরা একটা সংস্থা করব মেয়েদের জন্য, স্পেশালি আমরা মেয়েদের জন্য কাজ করব। তো সেখান থেকে কন্যাদের কথা বলার জন্য আমরা একটি সংস্থা করি, যেখানে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মহিলারা জড়িত রয়েছে। ইভেন এই সংস্থাটি শুধু মহিলা পরিচালিত, অনলি উমেন। এখানে শুধু যারাই রয়েছে, ব্যাকে হয়তো বা কিছু আমাদের পুরুষ লোক রয়েছে, কিন্তু ফ্রন্টে মহিলারাই রয়েছে। তো সে সংস্থা দিয়ে আমরা কাজ করছি। এখন আমাদের রাজ্যের বিভিন্ন মানে ডিপার্টমেন্টের বলবো, বিভিন্ন মহিলারা আমাদের সাথে জড়িত রয়েছে, যারা আমাদের সাথে একেবারে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আমরা রাস্তায় নেমে কাজ করছি, আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করাচ্ছি। তার পাশাপাশি আমাদের একটি কালচারাল গ্রুপ রয়েছে। সে কালচারাল গ্রুপ বিভিন্ন সরকারি কিংবা প্রাইভেট কিংবা বিভিন্ন সংস্থার প্রোগ্রামে আমরা প্রোগ্রাম করি। সেখান থেকে আমরা সে মঞ্চগুলো থেকে আমরা আমাদের নাচ গান আবৃত্তি বলুন কিংবা নাটক বলুন, সেগুলোর মাধ্যমে আমরা সেখান থেকে দাঁড়িয়ে আমরা বার্তা দিই সোসাইটিতে যে মহিলা নির্যাতন বন্ধ, কিংবা সমাজে নেশা বাল্যবিবাহ সেগুলো যাতে বন্ধ হয়, সে বিষয়টা আমাদের কালচারাল টিম করছে। তো ওই এনজিও আমাদের ওইখান থেকে আমাদের পথ চলা শুরু। এর আগে আমি আরও 1-2টা এনজিওতে কাজ করেছি, তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালভাবে প্রচুর কাজ করেছি। তো এই ভাবনাটা আমার ছোটোবেলা থেকেই। আমি বিশ্বাস করি যে মানুষের জন্য যদি আমরা কিছু না করি, সমাজের জন্য, সমাজ আমার কাছে হলো গিয়ে সমাজটাই শেষ কথা।
তো সমাজের জন্য করতে হবে, কারণ এ রাজ্য আমাদের, এ দেশ আমাদের, এ শহর আমাদের। আমরা কেন করতে পারি না? কারণ আমরা আমাদের, ধরুন আমার বাবার যে বাড়ি রয়েছে, তা আমরা কি করি, বাড়িতে আমরা বাড়িটা খুব দেখাশোনা করে রাখি। ধরুন পাশের বাড়ির কেউ আমাদের সীমানায় এসে একটু জায়গাটা যদি বাড়িয়ে নেয়, আমরা ওটা কোর্ট অবধি জিনিসটাকে নিয়ে যাই। কারণ আমাদের মধ্যে চিন্তা ভাবনাটা কি থাকে, যে এটা আমাদের, কিন্তু আমাদের ভারতবর্ষটা আমাদের, এই রাজ্যটা আমাদের, এই শহরটা আমাদের, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। যখন দেখব আমাদের ভারতবর্ষে কিছু হচ্ছে, আমাদের রাজ্যে কিছু হচ্ছে, আমাদের শহর আগরতলায় কিছু হচ্ছে, ওই ভাবনাটা যখন আমরা ভাবতে পারবো আমাদের, তখন অটোমেটিকলি আপনার যে কাজের যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এটাই সামাজিক কাজের ওই ভাবনাগুলো আমার মধ্যে সবসময় কাজ করতো। আই ডোন্ট নো কেন, হয় পাস্ট লাইফ কোনো কানেকশন হবে। আমি স্পিরিচুয়ালিটিটা খুব বিশ্বাস করি, তো হয়তো পাস্ট লাইফ কোনো কানেকশন হবে। বাট ছোটোবেলা থেকে আমার বিষয়টা একটা হয় যে পার্টিকুলার আমার মা না, যত মানুষ রয়েছে প্রত্যেককেই আমার মা। ঠিক, একদম তাই। শুধু আমার মা হলে আমি শুধু আমার মার জন্যই করব। বাকি অনেক মারা রয়েছে যারা না খেয়ে রয়েছে, যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। তো সবাইকে যখন আমি আমার মা হিসাবে দেখব, তখন হয়তোবা আমি একটু অন্য ধরনের কাজ করতে পারবো। ঠিক, তো ওইভাবেই আমি চিন্তা করি এবং চেষ্টা করি আমার আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যেও সে ভাবনাটা জাগিয়ে তোলার জন্য। তো ওইভাবেই শুরুবাত কাজের। সত্যি খুব ভালো লাগলো ম্যাডামের কথা শুনে। সত্যি মানে মানে শুধু ঘরটা আমার না, পুরো দেশটা আমার মানে ভাবতে লাগবে, এবং নিজের মানা সকল মানে মাকে আমার মা ভাবতে লাগবে। সত্যি চিন্তা ভাবনাটা খুব ভালো লাগলো, এবং সত্যি আমাদের প্রতিটা মানুষের এমনই হওয়া উচিত। এবং ম্যাডাম যে বললেন যে ওনার ছোটোবেলাটা মানে কিভাবে কেটেছে, আমরা একটু জেনে নেব আপনার কাছ থেকে। দেখুন, আমরা 9 ভাই বোন, আমি 9 নাম্বার। তো বেসিক্যালি যেহেতু আমি 9 নাম্বার, আমাদের ভাই বোনের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে ছোটোবেলাতে একেবারে আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল সেরকম কিছু না। একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে আসি। একদম সরকারি স্কুল থেকে আমার পড়াশোনা করা। সেখান থেকে ধরুন টিউশন টিচার একটাই ছিল। তো একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যেভাবে মানুষ উঠে আসে, আমার উঠে আসাটা ঠিক সেভাবেই ছিল। ঠিক সেভাবেই আমি বড় হই, ঠিক সেভাবেই আমার স্কুল যাওয়া হয়। কিন্তু ধীরে ধীরে হয়তোবা পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। আমার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং সবসময়ই ছিল যে কিছু করতে হবে। আর পজিটিভ থিঙ্কিংটা তখন থেকেই আমার মধ্যে জাগে। আমি একবার টিউশন থেকে আসছিলাম, তো টিউশন থেকে যখন আসছিলাম আমি সাইকেল করে আসছিলাম। তো একটি হাফ জায়গা রয়েছে, তো সেই হাফটি দিয়ে আমি উঠে আসছিলাম। তো সেখানে আমি দেখতে পাই যে একটি মহিলা ভালো শাড়ি পরেছে, খুব ভালো। ধরুন আমরা দুর্গাপূজায় গেলে যে শাড়ি পরি, সে শাড়ি, ওই ধরনের শাড়ি উনি পরেছে। কিন্তু ওনার হাজব্যান্ডের কাছে একটা সাইকেল ছিল, পেছনের যে বসার জায়গা সেখানে ওনার বাচ্চাটা বসা ছিল। মহিলা ওই শাড়িটা পরে নিচে পায়ে চপ্পল ছিল। আমি ভাবলাম যে মানুষের পরিস্থিতি কত খারাপ গেলে হয়তো ওনার কাছে আর কিচ্ছু পরার মতো ছিল না দেখে উনি ওই শাড়িটা পরেছে। তো ওদের জন্য যদি আমার কিছু করতে হয়, তাহলে তো আমার নিজেকে কিছু বানাতে হবে। তো সে পরিস্থিতি, সে পরিকল্পনা, সে ভাবনা চিন্তা থেকেই আমি প্রতিনিয়ত সেভাবে ভাবতে থাকি, এবং ধীরে ধীরে আমার জন্য রাস্তা তৈরি হতে থাকে। তো ধীরে ধীরে আমার সেখান থেকে স্কুলে ভালো রেজাল্ট করা, সেখান থেকে কলেজে ভালো রেজাল্ট করা, তারপর ল পড়া। তো সেই ভাবনাটা রেখে আমি আমার লাইফটা খুব তাড়াতাড়ি শুরু করি। ধরুন একটি মানে নর্মালি আমাদের এজের মানুষরা কি করে, 24-25 বছর থেকে জীবন যাত্রা শুরু করে, স্টাডি লাইফ শেষ করে। আমার যখন ঠিক 16 বছর ছিল তখন থেকে আমি কাজ করা শুরু করি। মানে
জাস্ট ধরুন 12 দিয়েছি, তখন থেকে আমার একটা কিছু করার একটি পরিকল্পনা আমার মধ্যে জাগে যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। জানি না এত ছোট বয়স থেকে আমার মধ্যে কেন সে ভাবনা চিন্তাটি, সে বিষয়টি আমার মধ্যে জাগলো যে কিছু একটি করতে হবে। তো তখন আমি 2016 মেবি আমার মনে আছে, আমি জাস্ট কলেজে অ্যাডমিশন নিই 2016-তে। তো তখন একটা নিউজ চ্যানেলে আমি দেখি যে অ্যাঙ্কার নেওয়া হবে, নিউজ অ্যাঙ্কার নেওয়া হবে, ইন্টারভিউর জন্য ডাকলো। আমি গেলাম, সিলেক্ট হলাম। তো সেখান থেকে আমি অনেক দিন ধরে ওই ডিপার্টমেন্টের সাথে জড়িত ছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে। তারপর পরবর্তী টাইমে লয়ে অ্যাডমিশন নেওয়ার পর হয়তো বা আমার অনেক কিছু ছেড়ে দিতে হয়, পড়ার উপর আরও বেশি ফোকাস বাড়াতে হয়। তো 2016 থেকে আমি পাবলিক ডিল করা শুরু করেছি যে বাইরের জগৎটা কেমন হয়। আমি যারাই আপনাদের চ্যানেল দেখছে, ওই চ্যানেলের মাধ্যমে আমি বলবো প্লিজ তোমরা স্টাডি কমপ্লিট করে তারপর বাইরের মার্কেটটা দেখতে আসবে না। মাধ্যমিক দিয়েছো, এখন বাচ্চারা তো অনেক স্মার্ট, অনেক অ্যাডভান্স। তো মাধ্যমিক দিয়েছো, বাস স্টার্ট করে দাও, পজিটিভলি স্টার্ট করে দাও। মার্কেটে একা হাঁটো, খালি হাঁটো। আমি আগরতলা শহরে খালি হেঁটেছি, কিচ্ছু নেই, আমি পুরো শহরে হাঁটতাম। কারণ আমি দেখতাম যে মানুষ কি করছে, কোথায় করছে, কেন করছে, কিভাবে করছে। কারণ আপনি হেঁটে হেঁটে যা অভিজ্ঞতা নিতে পারবেন সেটা আপনি ভালো এসি রুমে বসে হয়তো বা নিতে পারবেন না। তো 2016 তখন থেকে আমি আমার পথ চলা শুরু করি। এখন 2025, প্রায় 8-9 বছর কলেজে পড়তাম, পাশাপাশি আমি শুনি অনেক কিছু করেছি। যখন যেখানে পজিটিভলি সমাজের ভালোর জন্য, সোসাইটির ভালোর জন্য যা যা করতে হবে আমি প্রত্যেকটা জিনিস আমি করার চেষ্টা করেছি। তো এখন আরও করছি, আরও শিখছি এবং চেষ্টা করছি আরও বেশি পড়াশোনা করার জন্য, টপিক ধরে ধরে পড়াশোনা করার জন্য, যাতে করে সমাজের জন্য, মানুষের জন্য আরও বেশি কিছু করতে পারি। তো ওইভাবেই আমার যত বেশি আমরা করব, কিছু দেখব, শিখব, একদম তত অভিজ্ঞতাটা আমাদের আরো বেশি হবে। একদমই এটা সত্যি কথা, যেটা যত করবে অভিজ্ঞতা সেখান থেকে আমরা নিতে পারি। ঠিক। হ্যাঁ ম্যাডাম, আপনি তো বলছিলেন খুব ছোটবেলা থেকে আপনি এই সামাজিক সংস্থার মধ্যে জড়িত বা এই সমাজসেবামূলক কাজগুলো আপনি করছিলেন। তো বাড়ি থেকে সাপোর্ট কতটুকু পেয়েছিলেন তখন সেই সময়? সেটাই, মানে প্রথমত ওই বিষয়গুলোর জন্য আমার মা বাবা ভাই বোন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। কারণ আমি যে একটা মেয়ে হিসাবে ওরা আমাকে যে সাপোর্ট করেছে, আমার মা আমার বাবা আমাকে যদি 16 বছর বয়সে বাড়ি থেকে বের হতে না দিত, তাহলে আমি আজকে আপনার চ্যানেলে আসতে পারতাম না। তো আমার ইচ্ছে করে যে ওদেরকে মানে পায়ে ধরে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওরা অনেক সাহসী। ওদের ওই সাহসের কারণে আজকে আমি হয়তোবা যতটুকুই মানুষের জন্য করতে পারছি আজকে শুধুমাত্র ওদের জন্য। কারণ এমন এমন দিন যায় বা গিয়েছে যে আমি রাতের বেলা 12টা 1টা 2টো নাগাদও আমি বাড়িতে ঢুকেছি। আমার মা পজিটিভলি সেই জিনিসটা নিয়েছে, আমার দিদি, আমার দাদা, আমার বাবা প্রত্যেকে পজিটিভলি জিনিসটিকে নিয়েছে। দ্যাটস ওয়াই আমার মধ্যে সাহসটা আরও বেশি করে বেড়ে গেছে। তো সে কারণে পরিবারের লোককে মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো। কারণ একটি মেয়ে কলেজে পড়ছে, সে মেয়ে রাতের 11টায় বাড়ি ঢুকছে আর বাড়ির লোক ফুল সাপোর্ট করছে। তো সেটার জন্য তো অবভিয়াসলি ওদেরকে বাড়ির সাপোর্ট ছিল দেখেই আপনি পেরেছিলেন। একদম 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 প্রত্যেক সময়, ইভেন প্রত্যেক সময় আমি যদি আজকে রাতের বেলাও 2টাই বাড়িতে ঢুকি, আমার বাড়ির মানুষ একদম পজিটিভলি ওরা আমাকে সাপোর্ট করবে। কারণ ওদের বিশ্বাস যে আমি হয়তো কোনো ভালো কাজের জন্য গিয়েছি। এর থেকে বড় কথা তো ওদের দুঃসাহসিকতার জন্য আমি ধন্যবাদ মানে ওদেরকে জানাবো, কৃতজ্ঞ থাকবো। কারণ আমি এত এত রিস্কি কাজ করি যে আপনারা কল্পনা করতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল দিব। আজ থেকে ঠিক 5-7 দিন আগে জিরানিয়া থেকে আমার কাছে একটা ফোন আসে, জিরানিয়া কলাবাগান থেকে, যে ম্যাডাম আমাদের এখানে একটা 14 বছর মেয়ের বিয়ে, আজকে রাত 8টায় বিয়ে, দেখুন কি করা যায়। মানে বাল্যবিবাহ যেটা বলে, বাল্যবিবাহ। এই ঠিক 4-5 দিন আগে হবে, কি করা যায়। তখন আমি কিছু বলিনি, বাড়িতেও কিছু বলিনি,
আমার একটা দিদি রয়েছে, মানে আমাদের সংস্থার মেম্বার, অঙ্গনাদি আর হিমাদ্রিদা। আমি ওদের দুজনকে ফোন করি, গ্রুপে আমি আপলোড করি, আপডেট দেওয়ার পর আমি ওদের দুজনকে ফোন করি, এমন এমন আমার যেতেই হবে, এনি হাউ যেতে হবে, তোমরা না গেলে আমি একলা যাবো। বলছে যাবো যাবো। ওরা আসলো, আমি নিজে গাড়ি ড্রাইভ করলাম, নিজে গাড়ি নিলাম, নিয়ে ড্রাইভ করলাম, ওরা বসলো। আপনি বিশ্বাস করবেন না রাতের বেলা ঝড় কাকে বলে, প্রচুর ঝড়। আমরা মোটর স্ট্যান্ড থেকে ঠিক 8টায় বেরিয়েছি, জিরানিয়া কলাবাগান আমরা 9টায় গেলাম। যাওয়ার পর আমরা জিরানিয়া থানাতে ফোন করেছি, ওইখানকার ওদের থেকে হেল্প চেয়েছি যে আমরা এমন এমন এরিয়াতে যাচ্ছি, আপনারা একটু প্লিজ আমাদের সাথে চলুন। পুলিশরা খুব রেসপন্স করেছে, ওরা ওদের একটা টিম গেলাম আমরা। যাওয়ার পর ওই পাড়ায় গেলাম, পাড়ায় যাওয়ার পর মেয়ের বাড়ি তো আমরা চিনি না, ইভেন ওরা প্যান্ডেল করেনি, এতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল। তো গেলাম, যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করলাম যে অমুকের বাড়ি কোথায়। তো ম্যাডাম এদিক দিয়ে যান, অনেক নিচে। ঠিক ওই টাইমে ঝড় কাকে বলে আপনি কল্পনা করতে পারবেন না। ঘড়িতে তখন রাত 10টা বাজে। 30 কিমি নিচে আমরা নেমেছি, 30 মিটার নিচে ওদের বাড়ি, অনেক গর্তই ওদের বাড়ি। বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখি যে সবাই পালিয়ে গেছে। আই ডোন্ট নো কোথায় থেকে খবর পেয়েছে, হয়তো বা পুলিশের গাড়ি দেখেছে বা লাইট দেখেছে, খবর পেয়েছে। গিয়ে দেখি ওরা তালা মারা মারে, পুরো বাড়িতে কেউ নেই, পুরো বাড়িতে নেই। তারপর পুলিশের হেল্প নিয়ে আমরা দরজা খুললাম, খোলার সাথে দেখলাম ঘরে মেহেন্দি টেহেন্দি বিয়ের যা সামগ্রী রয়েছে পরে রয়েছে। ওরা সবাই পালিয়ে গেল। তারপর ওদেরকে এদিক সেদিক খুঁজাখুঁজি করলাম, এদিক সেদিক দেখলাম, সেখানে গিয়ে কোথাও ওরা নেই। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করার পর বললো ওরাও জানে না। তারপর আমরা ব্যাক করতে করতে রাত ঠিক 12:30 বাজে। বাইরে প্রচুর ঝড় ছিল, আর জিরানিয়া সাইডে রাস্তা ভীষণ, মানে লাইট নেই তো ওদিকে। তো আমি বাড়িতে ঢুকতে 12:30, বাইরে প্রচুর ঝড়। তো সেই জায়গায় আমার মা আমাকে অনেকটা সাপোর্ট করেছে, আমার দিদি আমাকে অনেকটা সাপোর্ট করেছে। তো সে সাপোর্টগুলো আমি জানি ওরা নেগেটিভলি কিছু নেবে না। ইভেন মা আমাকে ফোনও করেনি, ফোন করেছে, বল জিরানি আছো, ঠিক আছে। তো ওই সাপোর্টগুলো না থাকতে হয়তো এই কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হতো না। তো আমি যা করছি ওদের সাপোর্টই করতে ওদের দোয়ায় করছি, সাপোর্টটা ছিল দেখি আপনি করতে পেরেছিলেন। তো এরপরে ম্যাডাম জানতে চাইবো যে আপনার কাছ থেকে এই ধরনের কাজ যে করেন, রিস্কি কাজ যেটা, তো কখনো কি মানে বিপদের সম্মুখীন হতে হয়েছিল? প্রচুর হয়েছে। সে সাথে আমি আরেকটু বলে নিই, সে সাপোর্টগুলো ফ্যামিলি মেম্বার করতে করতে এখন ধীরে ধীরে আমার রাজ্যের মানুষ আমাকে সাপোর্ট করা শুরু করেছে। প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, ইভেন প্রচুর শুভাকাঙ্ক্ষীরা রয়েছে আমার, যারা প্রচুরভাবে আমাকে সাপোর্ট করছে। ধরুন আমি কোথায় গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ছি, সাথে সাথে ওরা কোনো না কোনো ব্যবস্থা করে দিচ্ছে। ইভেন আমি এখন আর ভয় পাই না, আমি জানি যে ওদেরকে ফোন করলে ওরা হেল্প করবে, একদম ঠিক, কেউ না কেউ তো আমাকে সাপোর্ট করবে। তো এই দুঃসাহসিক কাজ করতে এখন আমার আর ভয় লাগে না। তো যেটা বলছিলাম যে কখনো কি এরকম মানে ভয়ের মুখে বা হুমকির মুখে বা এরকম কাজ করতে গিয়ে পড়তে হয়েছে কি? প্রচুর পড়তে হয়েছে। একটি ছোট্ট ইনসিডেন্ট যদি আমি বলি, আমাদের এখানেই ধলেশ্বর, সায়ন, আমি, অলোক, যুব প্রেরণা সায়ন, অলোক, আমি একবার ইয়েতে যাই ধলেশ্বরে। একটা আন্টি রয়েছে, উনি কুকুর পালে, কুকুর প্রেমী, ভীষণ কুকুর পালতে পছন্দ করে। রাস্তায় যেখানে যেখানে কুকুর পায় উনি বাড়িতে নিয়ে যায়। তো সায়ন আমাকে বলল যে দিদি এমন এমন, চলো একটু যাই, কুকুরগুলোকে ওষুধ দিয়ে আসি শান্তা আন্টির বাড়িতে গিয়ে। ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমরা গেলাম, আমি সায়ন অলোক গেলাম। যাওয়ার সাথে সাথে হঠাৎ করে কিছু লোক জড়িত হলো এখানে এসে, আমাদেরকে বলছে কে আপনারা, ওষুধ দিতে এসেছেন, আর সব কুকুর বের করে নিয়ে যান। কি বলছেন এই সে এটা সেটা বলছে, কুকুরগুলোর জন্য আমরা পাড়ায় থাকতে পারি না, এই না সে না হেনা দানা বিভিন্ন ধরনের কথা। আমরা গিয়েছি জাস্ট কুকুরের ওষুধ দেওয়ার জন্য, ওই কুকুরগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আমরা যখন চলে আসছি, আমরা জানি না আমরা ওষুধ দিতে এসেছি, পুরো পাড়ার লোক আমাদেরকে ধরে সেখানে আটকিয়ে রেখেছিল। রাত 10:30টায় পূর্ব থানার পুলিশ গিয়ে সেখান থেকে আমাদেরকে রেস্কিউ করে বাড়িতে পাঠালো। এবার এক মানে ওইখানকার যে লোকাল ছিল তারা এত উত্তেজিত ছিল যে পারছিল না আমাদেরকে ওইখানে মারতে। তো সোশ্যাল ওয়ার্ক করতে সেরকম বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মুখে পড়তে হয়েছে।
এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাও শুনতে হয়েছে। লাস্ট ইয়ার যখন বন্যা হলো আমাদের রাজ্যে, তো আমরা চেষ্টা করেছি যত সম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। যাই হোক, যে কোনো একটা জায়গায় আমি একটা লাইভ করেছিলাম, আমি জানতাম না ওই ক্লাব আগে থেকে খাবার দিচ্ছে, কিন্তু ওই ক্লাবের কাউর থেকে বা ওইখানকার পাড়ার কাউর থেকে জেনেই আমি লাইভে বলেছিলাম যে এই পাড়ার 200 জন এখনও খায়নি। সেটা নিয়েও আমাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো মাঝে মধ্যে ডিমোটিভেট হই, তারপর ভাবি যে রাজ্যে যে দেশে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করা হয়, আমাদের বড় বড় ক্রিকেটারদের নিয়ে কুমন্তব্য করা হয়, সে রাজ্যে সে জায়গায় দাঁড়িয়ে তো আমরা অনেক ছোট মাপের লোক, তো সেখানে এগুলো সহ্য করতেই হবে, মানুষের জন্য করতে গেলে সহ্য করতেই হবে। তো এখন আর ওইগুলো গায়ে লাগে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে রিস্কি কিছু ব্যাপারে হয়তো বা আরেকটু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, এবং আমরা চেষ্টা করি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই বিভিন্ন ধরনের কাজগুলো করার। ঠিক। তো এরকম যে বললেন যে কোনো কাজ করতে গেলে এরকম বিপদের সম্মুখীন হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। কোনো ভালো কাজ করতে গেলে সব সময় দেখবেন মানে খারাপ একটা কিছু মন্তব্য বলুন বা পেছন থেকে কেউ খারাপ কথা বলা তো আছেই, এবং মানে সমাজের মধ্যে একটা কি বলবো মানে কিছু একটা বাজে বার্তা তারা ছড়িয়ে দিতে চায়, কিন্তু আসলে আপনি তখন আপনার এই ভালো কাজ থেকে অবশ্যই পিছিয়ে যাবেন না। এরকম ঘটনা আমাদের সমাজে বহু বহু আছে। তো এরকমই উদাহরণ আমি দিতে বলবো ম্যাডামকে, যে ম্যাডাম যে স্বয়ং এখানে সেটা দিলেন, নিজে ভালো কাজ করছেন, সম্মুখীন হয়েছেন এরকম অনেক রকম বিপদের। তো এরকম অনেক মানুষই আছেন ভালো কাজ করতে গেলে বিপদের সম্মুখীন হন, এবং অনেক মানুষের মন্তব্যের সম্মুখীন হতে হয়। মেয়েদের তো আরো বেশি করেই হতে হয়, তাই বলে পিছিয়ে গেলে চলবে না এবং নিজের ভালো কাজ করে যেতে লাগবে। আমি বলবো হার মানার মতো কিছু নেই। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণকে অনেক ধৈর্য ধরতে হয়েছে, একদম তাই। মহাদেবকে অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। সেই জায়গায় আমরা সাধারণ মানুষরা আমরা কিভাবে মনে করি যে শর্টকাটে আমাদের লাইফে কিছু হয়ে যাবে, এগিয়ে যাবে। শর্টকাটে কোনো দিন কিছু হয় না, সবকিছুর একটা সিস্টেম থাকে এবং সবকিছু সাধনার মাধ্যমেই হয়। আপনি একটা জায়গায় পৌঁছাতে চাইলে আপনাকে প্রচুর সাধনা করতে হবে। আজকে আমি 100 জনের হেল্প করতে পারছি, আমি যদি চাই, আমি যদি মনে করি যে আমি 1 লক্ষ 1 কোটি মানুষের মানে হেল্প করব, তাহলে আমাকে অনেক সাধনা করতে হবে, অনেকটা সাধনা করতে হবে, অনেকটা ধৈর্য ধরতে হবে। তারপর গিয়ে আমি ওই 1 কোটি মানুষ, আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করতে পারবো ততটুকুই করি না, সেটাই তো হেল্প হলো না। তো না, তখন আমাদের আস্তে আস্তে চিন্তা ভাবনা চেঞ্জ, পরিধিটাকে বাড়াতে হবে তখন আস্তে আস্তে। তো ওইটার জন্য সাধনা। যে কেউ আমাকে বললো যে আমি মানে সোশ্যাল ওয়ার্কের নাম দিয়ে কোনো একটা কিছু করে নিচ্ছি, অ্যাকচুয়ালি আমি এমন কিছু করছি না, সেটা থেকে কেউ বললো, সেটার জন্য আমি মন খারাপ করে নেক্সট দিন থেকে আর কাজ করলাম না, তাহলে তো আমাদের কিছু হলো না, পজিটিভ নিয়ে এগোনো হলো না। আর সবসময় আমরা জানি যে পজিটিভ আছে মানে পেছনে নেগেটিভ আছে, যেমন আলো আছে পেছনে অন্ধকার আছে। মাদার তেরেসা তো এভাবে মাদার তেরেসা হয়নি, নেতাজি এভাবে নেতাজি হয়নি, স্বামী বিবেকানন্দ এইভাবে। একদমই ঠিক তাই। সবকিছুর জন্য সাধনা করতে হয়, আর প্রত্যেকটা জিনিস সময় আসলেই কিন্তু সেটার রেজাল্ট পরবর্তী জেনারেশনরা পেয়ে যায়। তো সেটার জন্য সাধনা করতেই হবে প্রত্যেকে। আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত রয়েছে, যাদেরকে আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি, তাদের প্রত্যেকের জীবনী আপনি উঠিয়ে দেখবেন অনেক স্ট্রাগল। এই জাস্ট 2 দিন আগে আমাদের কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব গেল। তো একটি গান সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই খুব পোস্ট করছে, বুলবুলি। সে গানটির ইতিহাস যখন আমরা উল্টিয়ে দেখি, আপনি বিশ্বাস করবেন না যে কতটা সাধনা, কতটা স্যাক্রিফাইস করার পর আজকে 2025-এ দাঁড়িয়ে সে গানটি এভাবে চলছে। আমি জাস্ট ওইটার ইতিহাস পড়তে গিয়ে আমি দেখলাম স্বামী বিবেকানন্দের ছেলে, 11 বছরের ছেলে যখন মারা গেল, তখন স্বামী বিবেকানন্দের নজরুলের ছেলে যখন মারা গেল, ওই ছেলেকে দাহ করার জন্য 150 টাকার দরকার পড়ে। ওনার কিছু টাকা ছিল না, ঠিক হ্যাঁ। বিভিন্ন লাইব্রেরিতে খবর দেওয়ার পর একটি লাইব্রেরি 35 টাকা দেয়, আর কেউ দেয়নি।
ছেলে তো দাহ করতে হবে। তখন উনি বিভিন্ন লাইব্রেরিতে যেতে শুরু করলো টাকা চাওয়ার জন্য। একজন লাইব্রেরির মালিক বলল যে তুমি এখন বসে গান লিখে দাও, তারপরে আমি তোমাকে মূল্যটা দেব। ওই মূল্যটা নিয়ে উনি ছেলের দাহ করলো। সেখানে ওই বুলবুলি যে গানটা চলছে এখন আজকের ডেটে, যার ভিউজ কামাচ্ছে, পয়সা কামাচ্ছে, সে গানটি লেখলো, দেখুন কত হিট। আর ওটার ইতিহাসটা উল্টিয়ে দেখুন কত বেদনাদায়ক। একদম। তো একটা বড় জায়গায় যেতে গেলে সবকিছুই সমাজের কাজে লাগবে। আপনি বড় জায়গায় যাবেন মানে সমাজের কাজেই লাগবেন। তো অনেকটা ধৈর্য ধরতে হয়। আমি বলবো যারা দেখছেন, যারা দেখছেন, প্রত্যেককে যে ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকতে হবে। ডিমোটিভেট, তুমি যখন ভালো কাজ করতে যাবে, ডিমোটিভেট করার জন্য প্রচুর মানুষ থাকবে, তোমার পেছনে লাগবে। ঠিক। তো সে জায়গাটায় নিজেকে সঠিক রেখে এগিয়ে যেতে হবে। কারণ কথায় আছে, উদ্দেশ্য যদি মহৎ হয় মানুষ ঠিক লক্ষ্যে পৌঁছায়। একদম তাই। তো সেটা মেনটেন করা দরকার। খুব সুন্দর কথা। তো আমাদের এইভাবেই আমরা নেগেটিভ জিনিসটাকে থাকবেই। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে পজিটিভ বার্তা তো আমাদের লক্ষ্যই যেটা হলো যে আমরা পজিটিভিটি নিয়ে, পজিটিভ ভাইব নিয়ে আমরা এগিয়ে যাব। তো নেগেটিভ থাকবেই, তো তাই বলে আমরা নেগেটিভটাকে ধরবো না, পজিটিভটা নিয়েই আমরা এগিয়ে চলবো, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। তো জীবনে আমরা চলতে গেলে প্রতিটা মানুষের জীবনেই নেগেটিভিটি থাকে। তো সেই নেগেটিভিটি নিয়ে আমরা না চলে আমরা পজিটিভটাকে নিয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, যেটা কিনা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য খুব সুন্দর একটি পৃথিবী তারা দেখতে পারবে। একদম তাই ম্যাম। তো এরপরে ম্যাডাম আপনার কাছে জেনে নেবো যে এখন তো মানে রোড অ্যাক্সিডেন্ট যেটা বলবো প্রায় দেখি ঘটছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে যেটা বলবো, হ্যাঁ, যেটা আমরা খুব দেখতে পাচ্ছি, সড়ক দুর্ঘটনা প্রচুর পরিমাণে, রোড অ্যাক্সিডেন্ট বেড়েছে। কিছুদিন আগে দেখলাম যে আমতলিতে দাদু নাতি একসাথে মারা গিয়েছে। ভীষণ মর্মান্তিক দুঃখজনক ঘটনা। সেটা যারা ব্লগাররা রয়েছেন আপনাদের বলবো যে ডাইরেক্টলি এগুলো পোস্ট করবেন না। এগুলো দেখে মানুষ কষ্ট পায়, এগুলো দেখে মানুষ যন্ত্রণা পায়, তো সেটা পোস্ট করবেন না। সেটার জন্য কি করার, রোড অ্যাক্সিডেন্টের জন্য অবশ্যই গাড়ি যদি আপনারা ইউজ করুন সেখানে সিট বেল্ট লাগানো ম্যান্ডেটরি, সিট বেল্টটা লাগান। আর যদি বাইক চালান সেখানে হেলমেটটা লাগানো ভীষণ জরুরি। এই যে ট্রাফিক পুলিশরা রাস্তায় বসে, আপনার হেলমেট না থাকলে আপনার থেকে ফাইন নেই, সিট বেল্ট না থাকলে ফাইন নেই, ওদের তো কোনো ইন্টারেস্ট নেই। হেলমেটটা লাগালে আপনি পড়লে আপনার মাথাটা বাজবে, গাড়ি বাড়ি খাইলে সিট বেল্ট থাকলে আপনি বাজবেন। তো সেটার জন্য সেই জিনিসগুলো ম্যান্ডেটরি। তার পাশাপাশি কিছু জিনিস যদি লিগেলি বলি, আমি যেহেতু এই ডিপার্টমেন্টে রয়েছি, এই প্রফেশনে রয়েছি, লিগেলি যদি বলি সেক্ষেত্রে ডেফিনেটলি সবসময় চেক করে রাখবেন আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেটির ফিটনেস ঠিক রয়েছে কিনা, ইন্স্যুরেন্স ঠিক রয়েছে কিনা, পলিউশন ঠিক রয়েছে কিনা, এবং ড্রাইভিং লাইসেন্স, এই জিনিসগুলো ম্যান্ডেটরি, সেগুলো দেখবেন। তার পাশাপাশি আমরা একটি সার্ভে করেছিলাম, অ্যাওয়ারনেস করেছিলাম, সেখানে দেখলাম পাবলিক জানেই না যে আইনগতভাবে ওরা কিভাবে হেল্প পাবে। আইনগতভাবে বিভিন্ন ধরনের হেল্প পাওয়া যায়। যখন কোথাও আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হসপিটালে যাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, সেগুলোর জন্য কিন্তু আপনি পুরোটা খরচা পাবেন। কারণ আমরা আমাদের বাইক, আমরা আমাদের স্কুটি, আমরা আমাদের গাড়ির ইন্স্যুরেন্স সেই জন্যই করাই যাতে আমরা সেই ইন্স্যুরেন্সগুলো ক্লেম করতে পারি। কিন্তু মানুষ ভয় পায় কোর্ট কাচারির মামলা, পুলিশ কেসের মামলা, সেগুলোর জন্য। কিন্তু এমএসিটি কেস যেগুলো হয় রোড অ্যাক্সিডেন্টে, সেগুলোর জন্য এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ইন্স্যুরেন্স ওকে রয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল, সে বিষয়গুলোকে আপনারা ক্লেম করতে পারবেন। আপনি কষ্ট করে ট্রিটমেন্ট করছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে, সে টাকা কিন্তু আপনি দ্বিগুণ হিসেবে ফিরে পেতে পারবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমি বলবো যে আরও বেশি পরিমাণে অ্যাওয়ারনেস দরকার। স্পেশালি যারা ধরুন একটুখানি শহর থেকে ডিপেন্ড করে, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা থাকে, বিভিন্ন জেলা থেকে, ওরা ওই জিনিসগুলোকে ভীষণ ভয় পায়। ধরুন পয়সার অভাবে এমন দেখা যায় ওরা ট্রিটমেন্টই করায় না। 5 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে, ওরা করায় না। কিন্তু ওরা জানে না যে ওই টাকাটা কিন্তু ওরা আবার ফেরত পাবে যদি ইন্স্যুরেন্স ক্লেম করা যায়।
ইভেন ওদেরকে যদি আমরা অ্যাওয়ার করাই সেক্ষেত্রে সেখানেও তারা ভয় পায় কি পুলিশ কেসের কোনো ভয় নেই, এগুলো নর্মাল কেস। তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন এবং রাস্তায় ধীরে বাইক চালানোর চেষ্টা করবেন, গাড়ি চালানোর চেষ্টা করবেন এবং হেলমেট ম্যান্ডেটরি, হেলমেটটা ইউজ করার চেষ্টা করবেন, সিট বেল্টটা লাগানোর চেষ্টা করবেন। তো ওইগুলো খুব দরকার আমাদের মেনটেন করা। তার পাশাপাশি রোডগুলো যেখানেই দেখছেন যে ভাঙা রয়েছে, জাস্ট আমি কালকেই দেখছিলাম, আমাদের বলতে এগুলো প্রাউডলি ফিল হয় যে আমাদের রাজ্যের একজন এমএলএ ম্যাডামকে আমি দেখলাম রাস্তা ভাঙা, উনি সেকেন্ডে স্টেপ নিয়েছে, সাথে সাথে স্টেপ নিয়েছে। তো প্লিজ যেখানেই রাস্তা ভাঙা দেখছেন, যারাই সেই আধিকারিকরা রয়েছেন, আপনারা প্লিজ সাথে সাথে চেষ্টা করবেন যে স্টেপ নেওয়ার, ওই রাস্তাগুলো যাতে ঠিক করে দেওয়ার, না হলে রোড অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষের প্রাণ হারাতে হয়। আমি প্রচুর ডিল করি তো এগুলো নিয়ে, আমি দেখি যে আমি জাস্ট শ্রীলঙ্কা বস্তি, আমাদের চন্দ্রপুরের একটি 3 বছরের বাচ্চা মারা গেছে আজকে থেকে 4-5 দিন আগে বাইকের সামনে পড়ে। তো সেগুলো খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। তো সেগুলো সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি এখন রোড অ্যাক্সিডেন্ট, আমরা যেহেতু সবাই প্রত্যেকে গাড়ি বাইক চালাচ্ছি, সেগুলো সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার ভীষণ দরকার। তো ওইটাই আমি বলবো আর কি, ওগুলো করা উচিত। ধন্যবাদ ম্যাডামকে যে এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিলেন আমরা কিভাবে রাস্তাঘাটে চলবো। অবশ্যই ম্যান্ডেটরি আমাদের যে হেলমেট পরবো এবং গাড়ি চালালে সিট বেল্ট বাঁধবো, সেটা তো আমাদেরই একটা প্রাণের সেফটি, তো আমাদের সেফটি, পুলিশ আমাদেরকে কেন বলবে, আমরা নিজেদের দায়িত্ব, এটা আমাদের নিজেদের। আর অ্যাক্সিডেন্ট তো বলে হয় না, অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট নাম দেওয়া হয়েছে কেন, হঠাৎ করে হওয়া অ্যাক্সিডেন্ট কি বলে হবে? আমি বাড়ি থেকে বেরোনোর সময়, বাইক নিয়ে বেরোনোর সময় কি আমি বলে দেবে আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে? তো হঠাৎ করে হয়। ধরুন আপনি ঠিক চালাচ্ছেন কিন্তু আপনার পেছন থেকে এসে কেউ লাগিয়ে দিল, ঠিক আপনার ব্রেক চলে গেল হঠাৎ করে, তো সেক্ষেত্রে এগুলো ম্যান্ডেটরি। আমার মাথায় হেলমেটটা থাকলে অ্যাটলিস্ট আমার মাথাটা তো বাঁচবে। ঠিক। তো ওইগুলো। ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডাম এরপরে আপনার কাছে জেনে নেব যে সাধারণ মানুষ কিভাবে আইনি সহায়তাগুলো পেতে পারে। তারা অনেক সময় জানে না যে তারা কোনটা তাদের প্রাপ্য, অনেক সময় জানে না, বোঝে না। এই যে একটু আগে বললেন যে তারা ভয় পায় আইনি ব্যাপারগুলো বা পুলিশি কোনো ঘটনা যেগুলো জড়িত হয়ে থাকে এগুলো ভয় পায় তারা। তো তারা জানে না যে তারা কোনটা তাদের প্রয়োজন বা তারা পেতে পারে এই সাহায্যগুলো সরকারের কাছ থেকে। একটু যদি আমাদেরকে বলতেন। একটি বিষয় নিয়ে আমি বলবো, 2025 আমরা খুব ডিজিটাল, আমরা খুব স্মার্ট। একটি বিষয় নিয়ে আমি বলছি, আগে আমাদের সংবিধান বোঝার চেষ্টা করেন। এই সংবিধান আপনার আমার প্রত্যেকের, এই গণতন্ত্র আপনার আমার প্রত্যেকের। তো সুতরাং ওই জিনিসগুলোর মধ্যে আমাদের কি কি অধিকার রয়েছে আমরা প্রত্যেকটা জিনিস জানতে পারবো। আমাদের দেশে যা হচ্ছে, যেখানে যা বরাদ্দ হচ্ছে, সেখানে 1 টাকা হলো আমার না আমার জন্য কিন্তু বরাদ্দ হচ্ছে। তো যারাই আমরা সারাদিন মোবাইল ইউজ করছি, আমরা একটুখানি ওই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব যে আমাদের কি কি অধিকার রয়েছে, আমরা কি কি অধিকার প্রাপ্য। সে অধিকারগুলো যদি আমরা জেনে নিই তাহলে তো ইজি আমাদের জন্য, সব কিছুই তো আমাদের জন্য, সমাজটাই তো আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য আইন, আমাদের সাধারণ মানুষের জন্য হাসপাতাল, আমাদের সাধারণ মানুষের জন্য জেল, থানা, পুলিশ, আমাদের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, সবকিছুই তো আমাদের জন্য। তা জানতে লাগবে প্রসেসগুলো কি আছে, সবকিছুই আমাদের জন্য, শুধু আমাদের জানতে লাগবে প্রসেসগুলো কি আছে। তো সেই প্রসেসগুলো আপনারা চেষ্টা করেন, আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় বিভিন্ন দায়িত্বে যারা রয়েছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন যে আমি কি কি পেতে পারি। আর যারা প্রত্যন্ত গ্রামে থাকে তারা তো এই জিনিসগুলো একদমই বোঝে না। এগুলোর জন্যই আমি বলবো বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে বলবো যে অ্যাওয়ারনেস করানোর জন্য, কারণ অ্যাওয়ারনেসই একমাত্র পারে মানুষকে সঠিক জ্ঞান, দিশা দেখাতে। কারণ আমি একটু আগে যেটা আপনাকে বলছিলাম যে সেদিন জিরানিয়া গেলাম একটি বাল্যবিবাহ আটকানোর জন্য, আপনি বিশ্বাস করুন কিছুদিন আগে ঠিক যে ঘটনাটি হয়েছে তার ঠিক 10 থেকে 15 দিন আগে আমি একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করিয়ে এসেছিলাম সেখানে। ইভেন ওই অ্যাওয়ারনেস ক্যাম্পে যে মহিলাগুলো ছিল সেখান থেকে একটি মহিলা আমাকে ফোন করেছে এবং উনি বলেছে যে ম্যাডাম আমাদের পাড়ায় এমন হচ্ছে, আপনি আসুন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো প্রয়োজন, দরকার। আর লিগ্যাল ব্যাপারগুলো সম্পর্কে প্রত্যেক জেলায় জেলায়
লিগ্যাল এডের অফিস রয়েছে, সরকারিভাবে আইনি সহযোগিতার বিভিন্ন অফিস রয়েছে। আপনারা সেখানে যান, আপনাদের যে বিষয়গুলো সম্পর্কে জানার সেগুলো জানুন, আপনি পুরো বিনামূল্যে কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন। কারণ সমাজের মধ্যে যা রয়েছে সেটা শুধু আমাদের, আপনার, আমার, সবার জন্য, প্রত্যেকের জন্য। এই যে আমাদেরকে নিয়েই তো সমাজ, তো সমাজে যা হবে সবকিছু তো আমাদেরকে নিয়েই হবে, আমাদের জন্যই হবে। তো এগুলো আমাদের প্রসেসিংগুলো জানতে হবে। একদমই তাই। তো থ্যাংক ইউ ম্যাডাম। তো এরপরে আপনার কাছ থেকে আবারও জানবো যে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা কিনা বলবো মানে খুবই মানে একটা মানে কি বলবো, আমরা সবাই জানি যে অপারেশন সিঁদুর, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। দেখুন, আপনি যেটি বলেছেন, পুরো আমরা ভারতবর্ষ সেই জিনিসটা সাক্ষী রয়েছি এবং প্রাউডলি আমরা বলতে পারি যে আমাদের দেশ কতটা এগিয়ে রয়েছে আমাদের জন্য ভাবেই। কারণ পেহেলগামে যে ঘটনাটি হয়েছে এবং ব্যাক টু ব্যাক আমরা অনেক সময় অনেক ঘটনা দেখেছি যে পাকিস্তানিরা আমাদের উপর অ্যাটাক করেছে, এবং সেটার জন্য অপারেশন সিঁদুর ভীষণ দরকার ছিল। সেই অপারেশন সিঁদুর থেকে আমি আবারও একটা কথা বলবো যে শত্রুদের এতটুক জানান দিয়েছে ভারতবর্ষ যে ইট মারোগে তো উসকা জবাব হাম পাথর সে মারেঙ্গে। এবং সেখানে প্রধানমন্ত্রী দুটো মেয়েকে দায়িত্ব দিয়েছে সে অপারেশন সিঁদুরটির পরিচালনার জন্য। সেটা আমাদের জন্য একটি বিগ মেসেজ যে মেয়েরা চাইলে কত কিছু করতে পারে। মেয়েরা চাইলে মানে এত বড় ভারতবর্ষ যে জিনিসটার জন্য অপেক্ষাই ছিল সে জিনিসটা মেয়েরাই করেছে। তো এটা যে আমাদের জন্য একটা বিগ নিউজ, বিগ অপরচুনিটি এবং একটা বিগ মোটিভেশন, যেটি অপারেশন সিঁদুরে আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে বাংলাদেশ আছে, তো ওখান থেকে মানুষ বিনা অনুমতিতে আমাদের দেশে প্রবেশ করছে, এটা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের দেশের ওপর, এটা নিয়ে আপনি কি বলবেন? একদম, যে বিষয়টার উপর আমাদের এখন সবচেয়ে বেশি নজর দেওয়া সেটা হলো গিয়ে আমার রাজ্যে বা আমার দেশে অবৈধভাবে কারা কারা ঢুকছে, বা গত 10 বছর গত 20 বছর ধরে অবৈধভাবে আমার দেশে বা আমার রাজ্যে কে কারা কারা ঢুকেছে সে বিষয়গুলো আমাদের একেবারে নজর দেওয়া উচিত। আমাদের প্রত্যেক ভারতবাসী, আমাদের প্রত্যেক আনাচে কানাচে আমরা যারাই রয়েছি, ডেফিনেটলি আমাদের সেগুলো উচিত। কারণ দেখুন, আপনি এখানে বসে অ্যাঙ্কারিং করছেন, ঠিক আছে, আমি এখানে বসে ল ডিপার্টমেন্টে কাজ করছি, বা বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন। এবার ধরুন আমরা যদি এখন ওদেরকে না আটকাই, তাহলে কালকে আপনি এখানে বসবেন না, বাংলাদেশের কেউ বসবে, আমার জায়গায় ঠিক অন্য কেউ থাকবে। সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে দেখবেন আমার পরিবার আপনার পরিবারের লোক চাকরি পাচ্ছে না, অন্য জায়গা থেকেই পাবে। এবং ইভেন সে বিষয়টি আমরা যদি দেখি, বাংলাদেশিগুলো ওরা ইন্ডিয়াকে কেন এত গালিগালাজ করে আমি জানি না। ওরা আমাদের খায়, আমাদের পরে আমাদেরকে গালি দেয়। পাকিস্তানকে ওরা ভাই বলছে, পাকিস্তানকে ওরা প্রেমিক বলছে। অপারেশন সিঁদুরের পর তো বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে যে ওরা আমাদেরকে শত্রু রূপে দেখে, যে দেশ ওদেরকে খাওয়ায় পড়ায় সব কিছু করে রাখে। ওরা জানি না কেন করে, ওরা মনে হয় ওদের যে ইতিহাস রয়েছে, ওদের যে ইতিহাস রয়েছে সেটা ওরা ভুলে গেছে। কারণ আমরা 2024-এ দেখেছি বাংলাদেশ এত নোংরাভাবে ওদের দেশের প্রধানমন্ত্রীকে বিতাড়িত করেছেন, এবং তারপর দেখলাম ওদের দেশে যে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ মুজিবুর রহমান, ওনাকেই জুতার মালা পরিয়েছে। তো সেক্ষেত্রে ওদের থেকে আমরা কি আশা করতে পারি, কি আশা রাখতে পারি? ওরা তো ওদের ইতিহাস জানে না। 1971 যখন যুদ্ধ হয়, 1947-এর পর যখন পাকিস্তান স্বাধীন রাষ্ট্র পাই, সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি বিভক্ত হয়ে গেছিল। মানে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো জায়গায় ছিল। সে জায়গায় দেখা হয়েছে কি যে পাকিস্তানিরাই সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছিল, যে বাংলাদেশিদের কোনো ধরনের সুযোগ সুবিধা নিচ্ছিল না। ওরা ভাষারও তফাৎ ছিল ওদের মধ্যে, পাকিস্তানিরা উর্দু বলতো, বাংলাদেশিরা বাংলা ভাষাই বলতো। তো সেই জায়গায় ওরা যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেটাতেও তো পুরো ভারতবর্ষ ওদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আমি বলবো 1971-এ ওদের এখানে যে যুদ্ধ হয়েছিল, সেখানে 4 লাখের বেশি মহিলাকে রেপ করা হয়েছিল। পাকিস্তানি সৈনিকরা 4 লাখের বেশি ওইখানকার মহিলাদের রেপ করেছে, যার মধ্যে পুরো 30,000 মহিলা তখন গর্ভবতী হয়ে গিয়েছিল।
তো সেখানে এক একজন মানে কি বলবো 30 লক্ষের বেশি বাঙালি মারা গিয়েছিল। সে সময় ইন্ডিয়া পুরোপুরিভাবে ওদের সাপোর্ট করেছে, বাংলাদেশদের পুরো সাপোর্ট দিয়েছে। সে সাপোর্টের পরে শেখ মুজিবুরের মানে নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়েছে। তো ওদেরকে তো পুরো স্বাধীনতা তো আমরা দিয়েছি। তারপর ওরা ওদের দেশে থেকে বসে সোশ্যাল মিডিয়া, ওদের কাছে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সে প্ল্যাটফর্মে বসে সারাদিন ভারতবর্ষকে গালি দেয়। এবার সে বিষয়গুলো আপনি যদি দেখেন, আমাদের রাজ্যে প্রত্যেক দিন কোথাও না কোথাও ইলিগেলভাবে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিরা অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেক দিন অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেক দিন আপনি অ্যারেস্ট হচ্ছে। জিআরপি থানা বলুন বা বিভিন্ন থানাতে বাংলাদেশিরা ধরা পড়ে। ওরা প্রথমত কিভাবে আমাদের রাজ্যে ঢুকছে সেটা জানা নেই, হয়তো বা আমাদের আরও সেফগার্ড দিতে হবে। যাক, আসার পর ওরা বিভিন্ন অপশনের ব্যবসা করার জন্য, ফিমেলরা স্পেশালি, ওরা ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে ওই সকল জায়গায় যায়। এখানে আসার পর রেল স্টেশনে ধরা পড়ে। সে ধরা পড়ার পর ওদের এগেনস্টে কেস হয়, মামলা হয়। তো প্রত্যেক দিন অ্যারেস্ট হচ্ছে। এবার 10 জন বাংলাদেশি ধরুন যদি আমাদের রাজ্যে আসছে বা আমাদের দেশে আসছে, সেখান থেকে 5 জন ব্যাঙ্গালোর যাওয়ার জন্য যখন রেল স্টেশনে যাচ্ছে, সেখানে জিআরপি থানার যে রেল স্টেশনের যে থানার পুলিশরা রয়েছে তাদের হাতে ধরা পড়ছে। বাকি 5 জন বিশ্বাস করুন আমার রাজ্যে থেকে যাচ্ছে। আমার দেশে তো ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার রাজ্যে রয়ে যাচ্ছে। আপনি আপনার এরিয়াতে খবর নিন, দেখবেন কোথাও না কোথাও কোনো না কোনো হোটেলে কর্মচারী বাংলাদেশি, কোথাও না কোথাও সিকিউরিটি গার্ডের বাংলাদেশি। এখানে আমার রাজ্যে আমার দেশের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, বেকার ঘুরছে, সেখানে বাংলাদেশ থেকে এসে আমার রাজ্যে পরিষেবা দিচ্ছে। তো সেই জায়গাগুলো তো আমাদের সতর্ক অবশ্যই হতে হবে। কোথায় ঘর ভাড়া আমরা আপনার যে চ্যানেলের মাধ্যমে যারাই দেখছেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে একটুখানি সতর্ক হন। আপনার রাজ্যে কে রয়েছে, আপনার পাশের বাড়িতে যে নতুন ভাড়া এসেছে সে ভাড়াটি আসলে কোথাকার, তাদেরকে চিনেন? আপনি যেখানেই দেখবেন যে সন্দেহমূলকভাবে কাউকে মনে হচ্ছে, আপনি জিজ্ঞেস করুন আপনার বাড়ি কোথায়, আইডি কার্ড দেখান। কারণ সেগুলো যদি আমরা না করি তাহলে আমাদের দেশে বিশ্বাস করুন 10-15 বছর পরে দেখবেন 40% বাংলাদেশি থাকবে। আর 40% বাংলাদেশি যখন চলে আসবে আমাদের এখানে, তখন ওরা আমাদের ঘরে ঢুকে মারবে, আমরা কিচ্ছু করতে পারবো না। এটাই এবং সেই সিচুয়েশনটার জন্য শুধু আমরা দায়ী থাকবো, কারণ আমরা সতর্ক হচ্ছি না। আমার বাড়িতে আমি ভাড়া দিয়ে দিচ্ছি, সে ভাড়া যে এসেছে ওনার আইডি কার্ডে আমি রাখছি না, ওনার বাড়ি কোথায় সেটাই আমি জিজ্ঞেস করছি না, আমি পয়সা পাচ্ছি আমি দিয়ে দিচ্ছি। ঠিক, একদম কিছু পয়সার মানে ইয়েতে আমরা মানে একজন বাংলাদেশি ঘরের মধ্যে আমি নিজে রাখছি, আমরা হোটেলে আমরা স্টাফ হিসেবে রাখছি। কেন আপনার রাজ্যে আমার রাজ্যের ছেলে মেয়ে নাই? যার জন্য কি হচ্ছে, আমার দেশের ছেলে মেয়েরা যারা নরমালি তারা চাকরি পাচ্ছে না, ওরা এসে ঠিক চাকরিটা একদম ওদের খাওয়ার নেই, ওদের খাওয়া পড়া সবকিছু আমার রাজ্যে আমাদের দেশ থেকে যাচ্ছে। আর ওরা ওইখানে বসে ফেসবুকে চিল্লাচিল্লি করছেন ভারত আমাদের শত্রু, ভারত আমাদের এই, ভারত আমাদের সেই। এখনো আমরা যাচ্ছি না, আমাদের জায়গা উচিত। কারণ আপনি যদি আপনার স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আগরতলাতে সার্ভে করুন, আপনি মানে 100টা দোকান থাকলে সেখানে 10টা দোকানে আপনি বাংলাদেশি স্টাফ পাবেন, আমি এখানে বসে লেগে দিচ্ছি। তাহলে আমাদের ওই জিনিসগুলো সম্পর্কে আরও সচেতন হতে হবে এবং সেগুলো আইডেন্টিফাই করে আমাদের পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। আর কিছুদিন আগে ত্রিপুরা পুলিশ একটি নোটিফিকেশন জারি করেছে, ধন্যবাদ ত্রিপুরা পুলিশকে, যে আপনার বাড়িতে কে ভাড়া থাকছেন দয়া করে ওনার আইডি কার্ড এনে আমাদের থানাতে জমা দিয়ে যান। তো সেগুলোর জন্য ধন্যবাদ। সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই আরও বেশি সতর্ক সচেতন হতে হবে, কারণ আবারও বলছি এ রাজ্য এ দেশ আপনার আমার। ঠিক, একদম তাই। ধন্যবাদ ম্যাডামকে, অনেক ধন্যবাদ। আবারও জানাবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য, আমাদের এই মঞ্চে আসার জন্য, এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আপনি পজিটিভ যে ভাবনাগুলো তুলে ধরলেন এবং আমাদের দর্শকদের বিভিন্ন রকমভাবে মেসেজ দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা চাইবো আগামী দিনেও আপনাকে যে এইরকমভাবেই আমাদের পজিটিভ কিছু মেসেজ অবশ্যই দেবেন আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে বলবো
আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই। নমস্কার।